ওনারা কি মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছেন? না না, ওনারা টিকিট পাবেন বলেই এসেছেন। সন্দেশখালির ব্যাপারে উনি বলেন কি জানি ওখানে অত্যাচার হয়েছে কিনা, যদি হয়ে থাকে সুপ্রিমো বিচার করবে। জানেনই না কি বলতে হয়, এক্স্যাক্টলি কোন কথা বলবো। বহু পুরনো সাংসদরাও 144কে অবলীলা 174 বলছেন, তারা কেউ জানেনই না আমাদের কনস্টিটিউশন। 5 বছর সাংসদ থাকার পরেও এতদিন ধরে আমরা নায়িকা ছিলাম, নায়ক ছিলাম, তো আমরা এখন রাজনীতিতে আমরা এন্টারটেনমেন্ট আর পলিটিক্স না দুটো একদম আলাদা বিষয়। দুটো কিন্তু এত সোজা জিনিস নয়, দুটোই পাবলিক ডিল করা, কিন্তু দুটো একদম আলাদা। একদম বিনা যোগ্যতায় আপনি নায়িকা ছিলেন বা নায়ক ছিলেন, সেটা রাজনীতিতে ঢোকার ছাড়পত্র অন্তত হতেই পারে। মহুয়া মৈত্র কিন্তু আমি বলবো এটা কোনো নারী পুরুষ হিসেবে কথা নয়, আমার মনে হয় উনি কিন্তু একটা অ্যান্টি ন্যাশনাল কাজ করেছেন। তিনি এরকম একটা দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারেন, তাহলে কালকে তো আরও 10 জন এই প্রশ্রয়টা পাবেন যে আমরা যা খুশি করতে পারি, তারপরে আমি এমপি টিকিট পেতে পারি এবং আমার দলের সুপ্রিমো আমাকে জিতিয়ে আনার জন্যে এরকম দরবার করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে তারকাদের একটা রাজনীতি নিয়ে আসার একটা প্রবণতা চলছে, বহুদিন ধরে চলছে, এবং তারপরে তাদের রাজনীতিতে আসার পরে তাদের একটা টিকিট পাওয়ার একটা প্রবণতা, যে রাজনীতিতে এসেছেন তারপরে টিকিট পাবেন, টিকিট না পেলে তাদের মধ্যে একটু ক্ষোভ দেখা যাচ্ছে। তো কোথাও কি মানুষের পাশে দাঁড়ানোটা শুধুমাত্র প্রার্থী আর টিকিট পাওয়ার মধ্যে আটকে আছে? ওনারা তো রাজনীতিতে এলেনই টিকিট পাবো বলে, ওনারা তো মানুষের পাশে দাঁড়াবার জন্য আসেননি। প্রথমে তো আমাদের এই সত্যিটা বুঝতে হবে না, ওনারা কি মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছেন? না না, ওনারা টিকিট পাবেন বলেই এসেছেন। এই সত্যিটা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওনারা কিন্তু সত্যি মানুষের পাশে দাঁড়াবার জন্য আসেনি, কারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য কেউই যে খুব রাজনীতিকরাও যে খুব বেশি কাজ করছেন এরকম না, কতিপয় আছেন যারা এখনও সেটা ভাবেন। তারপরে এই জন্য যে এই যে টিকিট না পেলেই সবার একটা ক্ষোভ, এই যে বলছেন আমি জানতাম না এরকম, এবার থেকে সেভাবেই কাজ করব, তাহলে হবে। এই যে ব্যাপারগুলো না, আমিও না, এটা খুব একটা ভালো প্রশ্ন করলেন, কারণ আমিও না কদিন ধরে এটা ভাবছি, আজকে কি রাজনীতি করার একটাই উদ্দেশ্য আমি টিকিট পেলাম কি না? আমরা আগে যাদের দেখে এসেছি তারা কিন্তু এরকম ছিলেন না। আমার খুব মনে হয় আজকাল যে আচ্ছা আমাদের সিট তো এত নয়, আমাদের দেশ জুড়ে যত রাজনীতিক আছেন তত তো আমাদের সিট নয়, ইভেন লোকসভায়, বিধানসভায়, কাউন্সিলর, পঞ্চায়েত কোথাও নয়, তাহলে তার বাইরে লোকেদের কি হবে, তাই না? তো কিন্তু আমি এটাই দেখছি, যত দিন যাচ্ছে এটাই প্রবণতা হয়ে যাচ্ছে যে আমার রাজনীতি করতে আসাটাই কিন্তু যে কোনো একটা ইলেকশনে যার যেরম ক্ষমতা, যার যেরম যোগ্যতার বাইরেও অনেকে পাচ্ছেন, টিকিট একটা পেতে হবে। আর তারপরে যে জিতলাম বা হারলাম সেটা অন্য কথা। ব্যাপারটা কিন্তু এরকম হয়ে দাঁড়িয়েছে যে আমি রাজনীতি করতে এসেছি, আমার যেন তেন প্রকারে না একটা টিকিট চাই, তার বাইরে কিন্তু আর কিছু নেই। পুরো ব্যাপারটাই গিভ অ্যান্ড টেকে দাঁড়িয়ে গেছে, সেবা টেবা কোনো ব্যাপার নেই। তারকা প্রার্থীর যদি প্রশ্ন আসে, তাহলে শিরোনামে যদি থাকে, তাহলে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি, তাকে এখন শিরোনামে পাওয়া যাচ্ছে। তার এক মন্তব্য, মানুষ সেটাকে ট্রোল করছে, ইভেন কি মহিলারাও তার সেই বক্তব্য নিয়ে নানান কথা বলছেন। এবং বিপরীত যে দল আছে, বিরোধী দল থেকে এই প্রশ্ন আসছে যে তিনি যে দিদি নম্বর করছেন, তাহলে সন্দেশখালের মহিলাদের নিয়ে কেন করছে না? কারণ রচনা ব্যানার্জি তিনি বলেছেন যে হুগলিতে তিনি জিতলে পারে তার প্রথম যেটা করবেন সেটা হুগলির মহিলাদের নিয়ে তিনি দিদি নম্বর 1 করবেন। না, ওনার নানা রকম মন্তব্যের মধ্যে ভীষণ বিপরীতধর্মী কথাবার্তা, কারণ উনি যে শোটা করেন তাতে উনি নির্বিচারে মেয়েদেরকে নিয়ে আসেন এবং মেয়েদের যারা অত্যাচারিত নাকি ভীষণভাবে শ্বশুরবাড়িতে নানানভাবে তাদের সম্বন্ধে নিয়ে এসে এবং যা পুরুষ মানুষকে, তাদের পরিবারকে নির্বিচারে বিচার করেন। অথচ সন্দেশখালির ব্যাপারে উনি বলেন কি জানি ওখানে অত্যাচার হয়েছে কিনা, যদি হয়ে থাকে সুপ্রিমো বিচার করবেন। কাজে ওনার প্রত্যেকটা কথা না ভীষণ বিপরীতধর্মী। আর সর্বোপরি এটাই বলতে চাইছিলাম, এই যে ওনারা হুট করে একটা রাজনীতিতে চলে এসছেন, রাজনীতি তো একটা সম্পূর্ণ অন্য আঙ্গিক, অন্য বিষয়, তার জন্যে না অনেক দিন ধরে খাটতে হয়, অনেক দিন ধরে সেই প্রক্রিয়ার মধ্যে চলতে হয়। আমরা আগে জানতাম কি মানুষ ছাত্র রাজনীতি করে, প্রথমে সেখান থেকে আসেন, তারপরে দলের মধ্যে অনেক দিন ধরে সেই কাজে থাকেন, প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, তারপরে তারা হয়তো একটা সিট পান, তারপরে নির্বাচনে দাঁড়ান। কিন্তু এটা তো কোনো ব্যাপার। উনি হঠাৎ করে ছিলেন এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে, এত বছর ধরে রিয়েলিটি শোটা করতেন, খুব সাফল্যের সঙ্গেই করতেন। হঠাৎ করে উনি এখানে চলে এসে ওনারা তো জানেনই না কি বলতে হয়, এক্স্যাক্টলি কোন কথা বলবো, এই জন্য উনি এমন এমন কথা বলছেন, হাসির খোরাক হয়ে দাঁড়াচ্ছে। এর মধ্যে ওনার যে খুব দোষ আছে সবসময় বলবো না, ওনাকে যারা এই সিটটা দিলেন ওনাদেরও ভাবা উচিত ছিল ওনার মতন এরকম আরও বহু মানুষকে, নারী পুরুষ নির্বিশেষে, যাদেরকে গ্রুমিংয়ের প্রয়োজন ছিল, যাদেরকে জানানোর দরকার ছিল রাজনীতিটা কি, কেন। বা বহু পুরনো সাংসদরাও 144কে অবলীলা 174 বলছেন, তারা কেউ জানেনই না আমাদের কনস্টিটিউশন। 5 বছর সাংসদ থাকার পরেও কি আইপিসি, কি সিআরপিসি, কি আমাদের কনস্টিটিউশন। তাহলে আমাদের দেশে প্রথম যেটা দরকার শিক্ষার, যাদেরকে রাজনীতিতে আনছি তাদের জন্য গ্রুমিংয়ের ক্লাস, পড়াশোনা,
তারা কি মানে কেন, কোথায় আমরা যাচ্ছি, কি আমাদের জানা দরকার, এসবের ব্যাপারে আমাদের কোনো শিক্ষা দীক্ষাই নেই। আমরা মনে করছি এতদিন ধরে আমরা নায়িকা ছিলাম, নায়ক ছিলাম, তো আমরা এখন রাজনীতিতে আমরা ফিট, মানে আমরা সব কিছুর জন্য উপযুক্ত, মানে আমরা ভীষণ, আসলে এন্টারটেনমেন্ট আর পলিটিক্স না দুটো একদম আলাদা বিষয়, কেমন দুটো জিনিস মানে হয় না। সাউথে দেখবেন অনেক নেতা টেতারা ছিলেন যারা পলিটিক্স থেকে গেছেন, কিন্তু তেমনি এটাও জানবেন সাউথের অনেক নায়িকারাও যারা পলিটিক্সে গেছেন তারা কিভাবে শেষ পর্যন্ত একেবারে ভীষণ দুর্নীতির দায়ে ধরা পড়েছেন, কিভাবে তাদের শেষ জীবনটা কেটেছে। কাজে দুটো কিন্তু এত সোজা জিনিস নয়, দুটোই পাবলিক ডিল করা, কিন্তু দুটো একদম আলাদা ডিলিংটা। কাজে আমার মনে হয় যদি সত্যি জনগণের জন্য কাজ করতে হয়, দুরকম ব্যাপার, যদি এটা জনগণের জন্য সেবা হয় তাহলে কিন্তু সেটাতেই এত টাকা পয়সা, সিট পেলাম কি না, এগুলো ভাবা উচিত না। আর যদি এটা হয় আপনারা মনে করেন এটা প্রফেশন, এটা চাকরি, তাহলে আপনাদের সব রকম পরীক্ষা দেওয়া উচিত। আপনাদের জ্ঞানগম্যি কী আছে দেশ সম্পর্কে, কনস্টিটিউশন সম্পর্কে, আইন কানুন সম্পর্কে, তাহলে পরীক্ষা দিয়ে আসুন। তাহলে পরীক্ষায় যেরকম সব পাশ করতে হয় সবাইকে, মানে বড় বড় কোম্পানি সিইওটি ওরা যেরকম এসেছেন, তাহলে সেরকমভাবে আপনারা আসুন, আপনাদের যোগ্যতার পরীক্ষা দিন। একদম বিনা যোগ্যতায় আপনি নায়িকা ছিলেন বা নায়ক ছিলেন, সেটা রাজনীতিতে ঢোকার ছাড়পত্র অন্তত হতেই পারে না। আচ্ছা, কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর যে ধুবুলিয়াতে সভা চলছে সেখানে মমতা ব্যানার্জি উপস্থিত আছেন এবং সেখানে তিনি বলেছেন যে কৃষ্ণনগরবাসীর উদ্দেশ্যে যে আপনারা মহুয়াকে জিতিয়ে দিন, তাহলে ও যোগ্য জবাব দিতে পারবে, বিজেপির মুখোশটা টেনে খুলতে পারবে। তুমি কি বলবে? দূর, এইসব কোনো কথা ওনার মতো মানুষের থেকে বোধহয় এগুলো এক্সপেক্টেড না। কারণ মহুয়া মৈত্র কিন্তু, আমি বলবো এটা কোনো নারী পুরুষ হিসেবে কথা নয়, আমার মনে হয় উনি কিন্তু একটা অ্যান্টি ন্যাশনাল কাজ করেছেন। কারণ আমার মনে হয় এমপি হিসেবে প্রত্যেক মানুষের দেশের প্রতি একটা কমিটমেন্ট থাকে। উনি বারে বারে বলা হচ্ছে না, ওনারা বলছেন না যে ওকে টার্গেট করা হয়েছে, না কিসের জন্যে টার্গেট, উনি তো টার্গেট নন। উনি কিন্তু এমন একটা কাজ করেছেন, আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি প্রোটোকল অতটা সত্যি পুরোটা জানি না, আমি কিন্তু একজন এমপি হিসেবে আমার পাসওয়ার্ড হয়তো আমি আমার হাজব্যান্ডকেও দিতে পারি না। আমার দেশের প্রতি এটুকু কমিটমেন্ট আমার থাকা উচিত, কিন্তু উনি সেটা ওনার এক বন্ধুকে দিয়েছেন। অথচ এরা বলছে ব্যবসায়ী সম্পর্কে প্রশ্ন করার জন্য, তার থেকে অনেক বড় ভুল কাজ উনি করেছেন, যেটা উনি কখনো স্বীকার করেননি। তার বিনিময়ে উনি কী নিয়েছেন সেটা অন্য কথা। তেমন একজন মানুষকে অত্যন্ত গাজোয়ারি করে একটি টিকিট দেওয়া হয়েছে, সেই মানুষটিকে আবার জিতিয়ে আনার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের মূল্যবোধ এক্স্যাক্টলি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কোনো দলের সমর্থক নই, কিন্তু আমার কথা এরকম একজন মানুষ যিনি এরকম একটা দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারেন, তাহলে কালকে তো আরও 10 জন এই প্রশ্রয়টা পাবেন যে আমরা যা খুশি করতে পারি, তারপরে আমি এমপি টিকিট পেতে পারি এবং আমার দলের সুপ্রিমো আমাকে জিতিয়ে আনার জন্যে এরকম দরবার করতে পারেন। আমার মনে হয় আমাদের এগুলো কিন্তু ভাববার সময় এসেছে। সে যে কোনো দলের যে কোনো এমপি হন না কেন, আমি সবার জন্য একই কথা বলতে চাই, যে কোনো দলে যদি এরম ধরনের কথা বলা হয়, সবার জন্য একই ধিক্কার আমার তরফ থেকে থাকবে।